চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী কেয়া বাঙালি। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই জানতে চাই এখন গান নিয়ে কাজের ব্যস্ততা কেমন চলছে এবং কি কি কাজ আগামীতে আসছে? অনেকগুলোই কাজ আমার সামনে আসছে এবং আমি কিছু গানের কাজ করছি। আর এখন দেশের পরিস্থিতির কারণে মানে আমরা যারা সিঙ্গার, যারা মিউজিশিয়ান, প্রোগ্রামের অবস্থা একেবারেই খারাপ বললেই চলে। যেহেতু একটা ক্রিটিক্যাল সিচুয়েশন আমরা পার করেছি এবং এখনো একটা স্টেবল সিচুয়েশন আমরা বুঝতে পারছি না, শিল্পীদের ক্ষেত্রে অনেক বড় ইফেক্টিভ হয়েছে। তো সংস্কারের কথা আমরা বলছি, নতুন বাংলাদেশের কথা আমরা বলছি। সো নতুন বাংলাদেশ এবং শিল্পীর অঙ্গনে, সঙ্গীত অঙ্গনে কি কি সংস্কার করা প্রয়োজন বলে আপনি মনে করেন? আমি মনে করি হচ্ছে যারা আমরা গান করছি তারা ভালোভাবে গানটা শিখে যদি আমরা গান করি তাহলে আমাদের যারা নতুন জেনারেশন যারা আসবে তারা হয়তোবা আমাদের কাছ থেকে ভালো কিছু শিখবে। কারণ এখন দেখা যাচ্ছে যে অনেকেও মানে যেরকম বলতে গেলেই চলে যে অনেক ফানি টাইপের গান গাচ্ছে, আমরা ভালো যে গানগুলা সেগুলো না শুনে আমরা দেখা যাচ্ছে যে অনেক উল্টাপাল্টা ধরনের গানগুলো শুনছি। তো আমি মনে করি মানে অ্যাজ এ সিঙ্গার হিসেবে যে আমরা ভালো ভালো কিছু কাজ করব এবং ভালো কিছু গান করব, তাহলে আমাদের যারা নতুন জেনারেশন যারা আসবে তারা ভালো কিছু পাবে। দেশের যদি নতুন বাংলাদেশ দেখার কথা বলি তাহলে নতুন বাংলাদেশ কেমন দেখতে চান? একটি কথা বলতে চাই, আমরা যারা শিল্পীরা আছি যে কোনো পরিস্থিতিতেই দেশের একটা যদি খারাপ কাজ হচ্ছে বা দেশের যে কোনো একটা অবনতি হচ্ছে তখনই দেখা যাচ্ছে যে আমরা যারা সিঙ্গার আছি এই ধূপ করে আগে প্রোগ্রামটা হচ্ছে ক্যান্সেল হয়ে যায়। তো এইটার জন্য আমি বলবো যারা সরকার আছে এবার নতুন করে গঠিত হচ্ছে তাদের কাছে বলবো যে আমরা যারা শিল্পীরা আছি সেইটা যেন তারা একটু মানে আমাদের উপরে যেন একটু করুণা করেন। কারণ হচ্ছে আমরা শিল্পীরা আসলেই অনেকভাবে ক্ষতিগ্রস্ত হই, সবার সব কাজ হয় কিন্তু দেখা যাচ্ছে যে কোনো একটা কারণে আমাদের প্রোগ্রামগুলো ক্যান্সেল হয়ে যায়। তো এই জন্য আমি বলবো যে সরকার এবার নতুন করে যারা গঠিত হবেন তাদেরকে বলবো যে আমরা যারা শিল্পী গোষ্ঠীরা আছেন এটা যেন তারা একটু চিন্তা ভাবনা করেন, হ্যাঁ সংস্কার করেন, এটা আমার বলার। আচ্ছা, আমরা জানি যে আপনি মিউজিক শিখছেন, সো কোথায় মিউজিক শিখছেন এবং কোন কোন মিউজিকগুলো আপনি শিখছেন? আচ্ছা, আমি হচ্ছে পড়াশোনা করি সরকারি সঙ্গীত কলেজে, আমি এখন হচ্ছে ফাইনাল ইয়ারে আছি, 4th ইয়ারে। তো আমি ইন্টার করেছি সরকারি সঙ্গীত কলেজ থেকেই মিউজিকের উপরে, ফোক অ্যান্ড ক্লাসিক্যাল, অ্যান্ড আমার সাবজেক্টও হচ্ছে ফোক অ্যান্ড ক্লাসিক্যাল এবং মোটামুটি তবলাও বাজাতে পারি। আর হচ্ছে আমি 3 বছরের ভাওয়াইয়া গানের উপরে কোর্স করেছি এবং লালনের উপরে 5 বছরের কোর্স করেছি। তো আমার বাবা মার ইচ্ছা ছিল যে তার মেয়ে শিক্ষিত একজন শিল্পী হবে, তো সেই চেষ্টাই করছি। গল্পের এই পর্যায়ে আপনার কণ্ঠে একটি গান শুনতে চাই, তারপর বাকি আলোচনা। আচ্ছা ঠিক আছে, এখন যে গানটি করছি এটা হচ্ছে লালন প্যান্টের, আমি চেষ্টা করছি, আই হোপ ভালো লাগবে। এক চোখেতে হাসন কান্দে আর এক চোখে হে লালন আমার, এক চোখেতে হাসন কান্দে আর এক চোখে হে লালন, গুরু তোমার বিরহে জলে আমার বুকে রাগহন আমার, এক চোখেতে হাসন কান্দে আর এক চোখে হে লালন আমার, এক চোখেতে হাসন কান্দে আর এক চোখে হে লালন। বাহ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার তো বেশ কিছু গান ভাইরাল হয়েছে, তার মধ্যে অন্যতম কোন কোন গানগুলো বেশি ভাইরাল? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, এই গানটি কভার সং করেছি, এটা ভাইরাল হয়েছে। দে দে পাল তুলে দে, এই গানগুলা। অ্যান্ড আমার হচ্ছে ফেসবুক পেজ আছে, কেয়া বাঙালি লিখলেই পেয়ে যাবে এবং আমি হচ্ছে প্রমোট ভিডিও বানাই। তো এই যে জি। আচ্ছা, যে গানটির কথা আপনি শুরুতে বলছিলেন পাগলের কারখানা, এই গানটির দুটি লাইন না শুনলে নয়। হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, বাবা হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, ওরে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনি তো কভার সং দিয়ে ম্যাক্সিমাম সময় ভাইরাল হয়েছেন এবং আপনার গান জনপ্রিয় হয়েছে, সো সেখানে কি ইনকাম বেড়েছে কিনা বা মৌলিক গানের থেকে যদি কভার সং দিয়ে আপনি বেশি ট্রেন্ডে আছেন? আমার মৌলিক গান এখনো একটা ভাইরাল হয় না, এটা খুব দুঃখজনক। আমার কভার সং থেকে অনেকগুলো গান ভাইরাল হয়েছে, হ্যাঁ সেটা তো ইনকাম অবশ্যই ওখান থেকে বেড়েছে। আচ্ছা, এখানে কি একটু মানে অপূর্ণতা ফিল হয় কিনা যে মৌলিক গানগুলো, একটা মৌলিক গান কিন্তু প্রত্যেকটা শিল্পীর জন্য সন্তানের মতো, সো সেখান থেকে বের হয়ে কভার সং দিয়ে ভাইরাল হয়, এখানে কি একটু অপূর্ণতা
ফিল করেন কিনা একটু তো ফিল হয় তাই না, যে এত কষ্ট করে আমি গানটা করছি, বাট যারা হচ্ছে এটা পিছনে কারণ কি মনে হয় আপনার? কারণ কিছু না, এখন অডিয়েন্স কোনটা যে মানে তারা চায় বা কোনটা যে খেয়ে ফেলে সেটা তো বলা যায় না। একটা ফানি টাইপের গানও ভাইরাল হয়ে যাচ্ছে, একটা উল্টা মানে দুঃখের গানও ভাইরাল হয়ে যাচ্ছে, কিন্তু মেইন কষ্ট হচ্ছে এত সুন্দর করে একটা ভালো শিল্পী বা একটা শিক্ষিত শিল্পী এত সুন্দর করে গাচ্ছে বা একটা সুন্দর করে ভিডিও করছে, তার গান ভাইরাল হয় না। এটা আসলে লাকের বিষয়, এখানে মন খারাপেরও তেমন কিছু নাই। আচ্ছা, গান কোথায় শেখা হচ্ছে এবং পরিবার থেকে কেউ গান করে? হ্যাঁ, অবভিয়াসলি আমার বাবা হচ্ছে গান করতেন এবং আমার দাদা ভাইও গান করতেন। আমার শুরুটা হয়েছে আমার বাবার কাছ থেকে। তো আমার পরিবারের সবাই হচ্ছে জেনারেল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে, কেউ মিউজিক নিয়ে আসলে পড়াশোনা করে নাই। তো আমার বাবার ইচ্ছা ছিল সে মিউজিক নিয়ে পড়বে, বাট হচ্ছে সে যখন পড়তে পারলেন না মিউজিক নিয়ে, তখন আমাকে মিউজিক নিয়ে পড়াশোনা আর কি করিয়েছেন। এবং ভাওয়াইয়া গানের উপর আমি তো আগেই বলেছি, ভাওয়াইয়া গানের উপর আমার কোর্স করা হয়েছে এবং লালন গানের উপরে আমি কোর্স করেছি, আর এখনো শিখতে আছি। এবং আমি কিন্তু অনেকগুলো রিয়েলিটি শো থেকেও আসছি। ইনফ্যাক্ট আমাদের এটিএন বাংলা আগামী তারকায় আমি ছিলাম, টপ 10-এ ছিলাম এবং বিশেষভাবে আমাকে শিল্পীর পুরস্কারও দেওয়া হয়েছে। এবং আমি খুদে গান্ডাতে ছিলাম 2010-এ এবং ছিলাম মার্কস অলরাউন্ডার 2015-তে এবং ছিলাম 2020-এ বাউলিয়ানাতে। এই তো। আচ্ছা, বাহ, বেশ আপনার পরিচয় এবং অনেক সেক্টরে আপনি নিজেকে ভেঙেছেন, নিজেকে জাজ করেছেন এবং আবার কম্পিটিশনগুলোতে অংশগ্রহণ করেছেন। তো জীবনের এই পর্যায়ে, জীবনে চলার পথে, সঙ্গীত ক্যারিয়ারে আপনার এই কম্পিটিশনগুলোতে অংশগ্রহণ করা আপনার জীবনে কতটুকু ইফেক্ট করেছে? আজকে আমি খুদে গান্ডাজ প্ল্যাটফর্ম, তারপরে এটিএন বাংলা আগামী তারকা, মার্কস অলরাউন্ডার, আজকে সেরকম একটা প্ল্যাটফর্ম পেয়েছিলাম দেখেই আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি এবং আমি কেয়া বাঙালি হয়েছি। তো এই জন্য আমি বলবো যে আমি সত্যি অনেক বেশি প্রাউড ফিল করি যে আমাকে এত সুন্দর করে তারা সুযোগ দিয়েছেন। তো অবশ্যই আমি তো অনেক বেশি ভাগ্যবান বলবো। কেয়া বাঙালি নামটা কিভাবে এসেছে, যদিও অনেকে জানে হয়তো, তারপর আবার একটু। আমার কেয়া বাঙালি নামটা নিয়ে সবার সত্যি অনেক বেশি কিউরিওসিটি। হ্যাঁ, তো আমি প্রত্যেক টেলিভিশনে এবং ইনফ্যাক্ট আমি যেখানে প্রোগ্রাম করতে যাই না কেন, লাইভে যাই না কেন, সাক্ষাৎকারে বসি না কেন, সব জায়গায় বলে কেয়া বাঙালিটা কেন। আমি অনেক জায়গাতে এটা ক্লিয়ার করেছি কেয়া বাঙালি কেন। আমি আবারও এটিএন বাংলায় বলছি, আমার নাম হচ্ছে কেয়া বাঙালি। তার কারণ হচ্ছে আমার দাদাবাড়ি হচ্ছে ফরিদপুরে। তো ফরিদপুরে আমার বাবা ওইভাবে বেশি দিন থাকে নাই, থাকা হয়েছে বেশিরভাগ হচ্ছে চুয়াডাঙ্গাতে। তো চুয়াডাঙ্গাতে থাকার ফলে তার যারা বন্ধু বান্ধব ছিল আমার বাবার, তো সবাই আমার আব্বুকে বাঙালদা বলে ডাকতো। বাঙালদা এই কারণে বলতো যে চুয়াডাঙ্গার মানুষ একটু আঞ্চলিকভাবে কথা বলতেছে বা একটু শুদ্ধ করে কথা বলতেছে, বা চুয়াডাঙ্গার মানুষের কথার ভিতরে একটু টান থাকে। তো ওই মানে শুদ্ধ করে বলার কারণে এই জন্য আমার বাবাকে বলা হচ্ছে বাঙালদা। তো সেই কারণে আমি যখন খুদে গান্ডাতে ছিলাম, তো আমার নামের আশেপাশে না কিছুই ছিল না, যে এখন আব্বু ভাবতেছে যে কে আর শুধু খালি খালি লাগতেছে, তাহলে একটা কাজ করি, আমার নাম যেহেতু সবাই বাঙাল বলে ডাকে, আমার নামের পাশে দিয়ে দিই বাবু বাঙালি, আর কেয়ার পাশে হয়ে যাক তাহলে কেয়া বাঙালি। তো ওই থেকেই আমার নাম হচ্ছে কেয়া বাঙালি। এটাই হচ্ছে আসল রহস্য। বাহ, চমৎকার নাম পরিবর্তনের স্টোরিটা। আচ্ছা, আমার মনে হয় নামটাও আপনার জীবনে একটা লাকি টার্নিং পয়েন্ট হয়ে গেছে, তাই না? নামে অনেক সময় কিছু নির্ভর করে। এটা দেখেছি যে কেয়া বাঙালি মানে আমাদের পৃথিবীর মধ্যে মানে বাঙালি মানে কেয়া বাঙালি এরকম কেয়া নামে আছে হয়তো, বা বাঙালি নামে নাই। তো সেখান থেকেই আমার নাম কেয়া বাঙালি। এন্ড আব্বুও বলে যে হচ্ছে সারা বিশ্বের মধ্যে খুঁজে তুই কখনো পাবি না যে বাঙালি। তো আমারটা নিয়ে আর কি এই আর কি বাংলাদেশকেও রিপ্রেজেন্ট করছেন বাঙালি। আচ্ছা, অনেকে আবার এটা নিয়ে বলে কি যে আমি হিন্দু ছিলাম কিনা, বা আমি ধর্ম চেঞ্জ করেছি কিনা, বা আমি হচ্ছে বাইরে ছিলাম কিনা। তো আসলে আমি মুসলিম, এটা নিয়ে অনেকের খুব কিউরিওসিটি হয় যে আসলে মুসলিম কিনা, আমি হিন্দু কিনা। আমি হচ্ছে মুসলিম, বাট নামটা হচ্ছে কেয়া বাঙালি। এই সো কেয়া বাঙালি, আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন? এখন হচ্ছে গান শোনাবো, খুব মজাদার একটি গান শোনাই, আই হোপ ভালো লাগবে। ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা, ভাবের দেশে বাড়ি, ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা, ভাবের দেশে বাড়ি, আমারে বানাই বানি তোমার প্রেমের কান্ডারি, আমারে বানাই বানি তোমার প্রেমের কান্ডারি। বাহ, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনার পছন্দের শিল্পীকে? রুনা লায়লা ম্যাম। আচ্ছা, আর নতুন প্রজন্মে যারা এখন গান করছেন তাদের মধ্যে কার গান বেশ ভালো লাগে? অনেকেই আছে, অনেকের নাম একটু শুনি। অনেকের নাম একটু শুনি, এক দুজন। আচ্ছা, রুনা লায়লা ম্যামকে তো আমি খুব পছন্দ করি। লিজেন্ডারি এবং সিনিয়র। তাকে আমি কেন পছন্দ করি আমি বলি,
সে এত সুন্দর করে গান করে এবং তার গায়কই জাস্ট অসাধারণ, এবং তার মানে যে এক্সপ্রেশনগুলো দেয় না, মানে গানের মধ্যে আমার যে এত ভালো লাগে। তারপরে হচ্ছে সে দেখা যাচ্ছে ক্লাসিক্যাল গাচ্ছে, সে আধুনিক গাচ্ছে, সে ফোক গাচ্ছে, সে রোমান্টিক গাচ্ছে, মানে তার কাছ থেকে অনেক কিছু শেখার। আর এখনকার দিনে ধরতে গেলে আমি বলবো হচ্ছে খুব কিউট লাগে সুন্দরী কণা আপুকে আমার খুবই ভালো লাগে, লিজা আপু আছে, অ্যান্ড অনেক সিঙ্গার আছে, আমি সবাইকেই অনেক বেশি পছন্দ করি। আচ্ছা, আপনার কণ্ঠে কিন্তু আমরা অনেকগুলো ফাস্ট বিটের গান শুনেছি, সো এবারে একটা রোমান্টিক সফট রোমান্টিক গান শুনতে চাই। তোমার নামের মালা গলায় পরিলাম, ও তোমার প্রেমের জ্বালা বুকে ধরিলাম, দমে দমে তোমায় ডাকি, শুইলে স্বপনে দেখি, নিশি গভীরে বন্ধু ভালো যদি বাসো তুমি আমারে, বন্ধু ভালো যদি বাসো তুমি আমারে, অন্তর কাটিয়া দেব কলিজা ছিড়িয়া দেব তোমারে, বন্ধু ভালো যদি বাসো তুমি আমারে, বন্ধু ভালো যদি বাসো তুমি আমারে। অসাধারণ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। অবসর সময় পাওয়া হয় হলে কি করা হয়? অবসর সময় কি করি? আমি অনেক কিছু করি। আমি ঘর গোছাতে পছন্দ করি, আমি ঘর খুব সুন্দর করে সাজাই, তারপর আমি রান্না করতে পছন্দ করি, তারপরে হচ্ছে আমি টেইলার্সের কাজ করি, মানে আমার নিজের জামা কাপড়, আমার মায়ের জামা কাপড় একটু একটু করে বানাই আর কি, অতটা পারি না। তারপরে হচ্ছে আমার ছোট্ট একটা ভাই আছে পূর্ণ, ওর সাথে খেলা করি। তারপরে হচ্ছে আমি হচ্ছে মাটি দিয়ে অনেক কিছু তৈরি করতে পারি। হ্যাঁ, রান্না করতে পারি। আচ্ছা আচ্ছা, সংসারী মেয়ে। তবে আমাকে দেখে সবাই অনেক বলে দুষ্টু, বাট আমি খুব শান্তশিষ্ট, একটু বেশি বকর বকর করি, বাট ভালো ফ্রেশ, এই কারণে হয়তো বা বেশি বকর বকর করা হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর কিছু গান শুনিয়েছেন, সুন্দর একটি আড্ডা হয়েছে, অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। ইনশাআল্লাহ, আপনিও ভালো থাকবেন, এবং এটিএন বাংলা চায়ের চুমুককে অনেক অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারো সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।